আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রায় ও মার্টিন মাধ্যমিক 2026-এর সেট 4। পেজ নাম্বার হচ্ছে 554 আর 555, 1 2 3 4 দাগেরটা। এর আগে আমরা 1 2 3 সেট করেছি, আজকে 4 দাগেরটা করব। তো চলো, তার আগে বলে রাখি যারা চ্যানেলটিতে নতুন এসছো, চ্যানেলটা যে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, সেট 4-এর 1-এর অঙ্কগুলো কি বলেছে। 1-এর অঙ্ক বলেছে সরল সুদের হার 10 টাকা 10 বছরে সমূল। সরল সুদের হারে 10 টাকা 10 বছরে সুদে মূলে আসলে 10 গুণ হলে সরল সুদের হার কত হবে? ঠিক আছে, এটা বার করতে বলেছে। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখি, এখানে বলেছে কত গুণ হবে। আসল যদি এখানে ধরা যায় তাহলে আসলটা কত হচ্ছে? আসল 10 টাকা হচ্ছে, তাই তো? আসল 10 টাকা, আর 10 গুণ যদি হয় সুদ আসল, এখানে সুদে মূলে বলেছে, তাহলে সুদ আসল সমান কত হবে? এর 10 গুণ, তাহলে 10 গুণিত 10 সমান কত হয়ে যাবে? 100 হয়ে যাচ্ছে। এত টাকা হচ্ছে, তাহলে এটা সুদ আসল, তাহলে এখানে যদি সুদ বার করি তাহলে কত হবে? 100 মাইনাস আসলটা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 90 টাকা। এবার আমরা ফর্মুলা ফেলি, পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে? 100। আই এর মান কত পেয়েছি? 90 ইকুয়াল টু পি এর মান 10, আর এর মানটা আমরা কি করব? বার করব। টি এর মান 10 বলেছে আর নিচে 100, তাহলে 0 দুটো 0 দুটো 0 কেটে গেল, তাহলে বাদে আর এর মান কত হয়ে যাবে? 90%। সুদের হার কত হবে? 90%। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর 2 দাগেরটা কি বলেছে? 2 দাগেরটা বলেছে কি 5 প্লাস 2 রুট 6 ইকুয়াল টু রুট 3 মাইনাস 2 রুট 2 তার হোল এক্স হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এই অঙ্কটা এখানে আমরা করে নিচ্ছি। 2 দাগেরটা কি বলেছে? 5 প্লাস 2 রুট 6 ইকুয়াল টু বলে দিয়েছে রুট 3 মাইনাস রুট 2 এক্স। এখানে একটা কথা বলে রাখি, আমাকে এই যে এক্স এর মান যদি বার করতে চাই তাহলে এটাকে আমাকে বেস মানে এ আকারে নিয়ে আসতে হবে, কোনো একটা পাওয়ার হবে। ঠিক আছে, তাহলে তাকে ওই আকারে নিয়ে আসার জন্য কি কি করতে হবে দেখো। তাকে ওই আকারে নিয়ে আসার জন্য আমরা কি কি করছি দেখো। ধরো 5 আছে, এটাকে যদি আমি ভাঙি, রুট 3 তার হোল স্কয়ার মানে কি 3, যোগ রুট 2 তার হোল স্কয়ার মানে কি 2, তাহলে 3 আর 2 কত? 5, ওটাই থাকছে। তাহলে 2 বসে গেল, আর 6 কে রুট 3 আর রুট 2 আকারে ভেঙে নিলাম, ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 তার কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে। এখানে দেখো এটা একটা ফর্মুলা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, তাহলে কিসের ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা, ইকুয়াল টু কি হবে? রুট 3 মাইনাস রুট 2 তার এক্স। আচ্ছা, এখানে দেখো এক্স আর পাওয়ার পাচ্ছি, কিন্তু এখানে কি আছে? প্লাস আছে, আর এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে আমাকে মাইনাস দরকার, তাই তো? তাহলে একটা কাজ আর করলে হবে কি, রুট 3 প্লাস রুট 2 আছে, তার নিচে আমরা কি 1 নিতে পারবো। তাহলে 1 কিভাবে নিব? 3 মাইনাস 1, এটা আমরা নিতে পারবো। ঠিক আছে, এ পাশে তাহলে কি আছে? রুট 3 মাইনাস রুট 2। আমরা যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ বা 1 ভাগ সহজে করতে পারি, কারণ 1 গুণ বা 1 ভাগ করলে সংখ্যাটা মান চেঞ্জ হয় না। তারপর রুট 3 প্লাস রুট 2 বাই দিয়ে আমরা এরকম করব, রুট 3 কে রুট 3 তার হোল স্কয়ার মাইনাস রুট 2 তার হোল স্কয়ার, কিন্তু মান একই থাকছে। আমরা কিন্তু এটা ওকে বিভিন্ন ধরনের মডেল দিচ্ছি, আলাদা আকার দিচ্ছি, কিন্তু মানটা কি থাকছে? সেম থাকছে। বা দিয়ে এখানে যদি করা যায় তাহলে এরকম হবে কি, রুট 3 প্লাস রুট 2 বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি, আর একটা হবে এ মাইনাস বি, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? রুট 3 √2x।
তাহলে এখানে প্লাস প্লাস যদি কেটে যায় কি থাকছে পড়ে 1/√3 মাইনাস √2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে √3 মাইনাস √2 তার এক্স। আচ্ছা, সূচকের নিয়ম আমরা অনুযায়ী জানি কি এই পাওয়ার নিচে যেটা থাকে ওটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে পাওয়ারটা কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে √3 মাইনাস √2 তার এটা যদি আমি উপরে তুলি তাহলে এটা কি -2 হয়ে যাবে ইকুয়াল টু √3 মাইনাস √2 তার এক্স। তাহলে দেখো উভয় পক্ষে বেসটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে এক্স সমান কত আসবে -2। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, -2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো 3 দাগেরটা কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি ও 4 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 10 সেমি, তবে ওই বৃত্ত দুটির কতগুলি সাধারণ স্পর্শক থাকবে। আচ্ছা, এখানে একটা মনে রাখবে কি 3 সেমি আর 4 সেমি যদি ওরা বহি স্পর্শ করতো তাহলে টোটাল দূরত্ব কত হতো 7 হতো, কিন্তু এখানে কত দেওয়া আছে 10 দেওয়া আছে, তার মানে তারা যুক্ত নেই, আলাদাভাবে আছে। তো দুটা আলাদা বা পৃথক বৃত্ত দ্বারা কটি স্পর্শক অঙ্কন করা যাবে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা 3 দাগের, এটা একটা ধরলাম 4 সেমির আর এটা 3 সেমি ধরে নিলাম। ঠিক আছে, এদের মধ্যে স্পর্শক সম্ভব কটা, এটা একটা, এটা একটা, দুটো, আর একটা কি এটা একটা সেম একই রকম ভাবে এটা একটা, তাহলে কটা হচ্ছে 4টা, টোটাল কটা হবে 4টা সম্ভব। মনে রাখবে দুটি পৃথক বৃত্ত দ্বারা সর্বাধিক বলছে 4টা স্পর্শক অঙ্কন করা সম্ভব হবে। ঠিক আছে, তারপর দেখো 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2। এটা যদি হয় তাহলে tan 13 আলফা প্লাস cot 13 আলফা এর মান কত। আচ্ছা, এটার মান আমরা বার করি। তাহলে tan মানে কি আমরা বুঝি বলো তো, tan মানে বুঝি আর cot মানে কি, tan এর সঙ্গে করে নিচ্ছি 1/tan আলফা ইকুয়াল টু কত 2। হরগুলি যদি লসাগু করা যায় তাহলে tan আলফা, তাহলে এখানে tan কি হয়ে যাবে tan স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2। পরের লাইনটা tan স্কয়ার আলফা প্লাস 1, এটা ক্রস গুণ করলে কত হবে 2 tan আলফা। তাহলে এটাকে আমি সামনে নিয়ে আসছি, তাহলে tan আলফা এটা প্লাস আছে, এবারে এসে কি হবে -2 tan আলফা প্লাস 1। এটা হচ্ছে একটা ফর্মুলা কি a স্কয়ার মাইনাস 2a আর এটা b প্লাস b স্কয়ার, মানে একের পাওয়ার দিলেও কোনো চেঞ্জ হয় না, তার জন্য ওকে এমনি রেখে দিলাম। তাহলে এটা কিসের ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার, তাহলে tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে স্কয়ারটা উপরে গেলে রুট অফ হয়, তাহলে 0 তো মান কোনো চেঞ্জ হয় না, tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 0। tan আলফার মান কত হচ্ছে, এটা -1টা উপরে গিয়ে কি হবে +1 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের মান চেয়েছে, কি মান চেয়েছে, মান চেয়েছে tan 13 আলফা প্লাস cot 13 আলফা। তার আগে একটা কথা মনে রাখি, এটা tan আলফার মান হচ্ছে 1, তাহলে cot এর মান কত হবে, অতএব cot আলফা সমান কি 1/tan, তাই তো। তাহলে 1 উপরে আছে, tan এর মান 1 পেলাম, তাহলে ইকুয়াল টু কত হবে 1ই হচ্ছে। তাহলে tan আলফা cot আলফার মান কত হচ্ছে 1ই হচ্ছে। তাহলে 1 এর পাওয়ার 13 যোগ cot এর 1 এর পাওয়ার 13, তাহলে 1 এর যতই পাওয়ার থাকবে ওর মান কত হবে একই হবে। তাহলে এটা কত অ্যান্সার হচ্ছে 2 অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের 4 দাগেরটা হলো। তারপর 5 দাগের কি বলেছে, 5 দাগেরটা বলেছে দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেমি এবং তাদের আয়তনের পার্থক্য 8800 ঘন সেমি হলে ব্যাসার্ধ দ্বয়ের গুণফল হিসাব করতে বলেছে। অঙ্কটা খুব ভালো, দেখো একটু ইউনিক টাইপের অঙ্ক আছে। বলেছে দুটি ব্যাসার্ধের পার্থক্য মানে বিয়োগফল,
দুটি গোলকের ব্যাসার্ধ কি, একটা R1 একটা R2 ধরে নিচ্ছি, R1 মাইনাস R2 ইকুয়াল টু কত, 10 পেয়ে গেছি। এবার কি বলেছে, তাদের আয়তনের পার্থক্য 8800 ঘনসেমি হলে ব্যাসার্ধ দ্বয়ের গুণফল হবে কত, বার করতে বলেছে। আচ্ছা দেখো, R1 R2 ব্যাসার্ধ বিয়োগফল কত, 10 পেয়েছি। এবার বলেছে কি আয়তনের পার্থক্য বলেছে, তাহলে আয়তন দুটো কি হবে, 4/3 পাই R1 কিউব, কারণ প্রথমটা আমরা R1 ধরেছি, মাইনাস 4/3 পাই R2 কিউব ইকুয়াল টু কত হবে, 8800। বা দিয়ে 4/3 পাইটা আমি কমন নিলাম, কি পড়ে থাকছে, R1 কিউব মাইনাস R2 কিউব, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে, 8800। তাই তো 8800 কি হচ্ছে, কমন হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে যদি আমরা মানগুলোকে আমি উপাসটাই করি, তাহলে উপাসটায় কি থাকছে, R1 কিউব মাইনাস R2 কিউব ইকুয়াল টু 8800 গুণিত, এটা কি হয়ে যাবে, 3/4 গুণিত এটার মান কত, 22/7, তাহলে উপায় গেলে কি হবে, 7/22 হয়ে যাচ্ছে। আমি যদি কাটাকাটি করি, 22 কে 4 0, 4 কে 100, তাহলে বাদে এটা একটা ফর্মুলা, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab আর a মাইনাস b, এটা হচ্ছে ফর্মুলা, ইকুয়াল টু 3 সাথে 21, 21 কে 100 দিয়ে, তাহলে 2100 হয়ে যাচ্ছে। বা দিয়ে আমি এগুলোর মান বসাচ্ছি, দেখো R1 আর R2 এর মান আমরা প্রথমে পেয়েছি, তাহলে কত হয়ে যাবে, 10 এর কিউব প্লাস, দেখো এটার মানও 10 যদি বসে, তার 3 দশক কত হয়ে যাবে, 30 হয়ে যাচ্ছে। R1 R2 ইকুয়াল টু 2100, তাহলে এখানে এটার কিউব মানে কত, 1000 আমি উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে R1 R2 তাহলে কত হচ্ছে, 2100 মাইনাস 1000, তার বাদ দিয়ে কত হচ্ছে, R1 R2 সমান কত হবে, 1135, তাহলে 0 0 যদি কাটাকাটি করি 36 পূর্ণ কত হয়ে যাচ্ছে, 2/3 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ব্যাসার্ধ দুটি গুণফল বেরিয়ে গেল, R1 একটা ব্যাসার্ধ ছিল, R2 একটা ব্যাসার্ধ ছিল, তাহলে এদের গুণফল কত পেলাম, 36 পূর্ণ 2/3। ঠিক আছে, তোমাদের অপশনালে কি কত দেওয়া আছে, এ নম্বর, এটা অ্যান্সারটা। ঠিক আছে, তারপর চলো বলেছে 16 15 15, আচ্ছা এটা ভালো একটা, কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে 16 15 16 17 15 15 x 19 17 18, এটা সংখ্যা গুরুমান 15 হলে x এর মান কত হবে। সংখ্যা গুরুমান কথার অর্থ হচ্ছে ওই সংখ্যাগুলোর মধ্যে যে বেশি বার থাকবে তাকে বলা হয় সংখ্যা গুরুমান। তাহলে এখানে দেখো 17 আর 17 17 দুইবার আছে, 15 15 দুবার আছে, বাকিগুলো একবার করে আছে, তাহলে হয় 17 না হয় 15 হবে। ঠিক তো, তো এবার 17 দুবার 15 দুবার, তাহলে এখানে যদি আমি x এর মান 15 ধরে নিই, তাহলে অবশ্যই কনফার্ম কি হবে, 15 তিনটা হয়ে যাবে, তখন এ সংখ্যা গুরুমান হবে। তাহলে এটা অ্যান্সার হবে এ দাগের 15টা। ঠিক আছে, এ দাগের অ্যান্সার 15 হবে। এটা হয়ে গেল আমাদের এক দাগের গুলো কমপ্লিট। দুই দাগের কি বলেছে, এ বি ও সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/a/1/b/1/c। আচ্ছা মোট লাভ এখানে বলে দিয়েছে, এত হলে এ এর লাভ কত। আচ্ছা দেখো এখানে কি কি বলেছে, দু দাগের 2 এর 1-এরটা বলেছে এ বি ও সি এর মূলধনের অনুপাত কত বলেছে, 1/a 1/b তাহলে 1/c, এটা দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশটা ভাঙা। কিভাবে এটা ভাঙবো মনে রাখবে, এরকম যদি অঙ্ক থাকে কিভাবে করবে, এই যে হরগুলোর কিন্তু লসাগু করতে হবে। লসাগু যদি করি a b c হবে, তাহলে প্রত্যেকটাকে ওই লসাগু দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1/a গুণিত a b c অনুপাত 1/b গুণিত a b c অনুপাত 1/c গুণিত a b c। তাহলে a কাটলো, b b কাটলো, c c কাটলো, তো কে থাকছে ac অনুপাত bc, এটা থাকছে bc অনুপাত ac অনুপাত ab, এটি থাকছে। এবার বলেছে
এ এর লভ্যাংশ বা এ এর লাভ। কিভাবে আমরা বার করি? যতটা লাভ হয়েছে তার সঙ্গে মূলধনের অনুপাতটা আমরা বসাতে হয়ে যাবে, বা এই ভগ্নাংশটা বসালে হয়ে যাবে, কি আনুপাতিক ভাগ হারটা। তাহলে মোট লাভ কত? এ বি প্লাস বি সি প্লাস সি এ বাই এ সি, একই কথা, ইন্টু তাহলে এ কোনটা? এটা বি সি বাই গোটাটার যোগফল, তাহলে বি সি যোগ এ সি প্লাস এ বি। তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? বি সি থাকছে। এটা হচ্ছে অ্যান্সার অঙ্কটার। তাহলে এ লাভ কত হচ্ছে? বিসি, শূন্যস্থানটা লিখে নেবে বিসি। তারপর দুই দাগেরটা কি বলেছে? এখানে বলেছে এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটির এ এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। কার জন্য? এই যে দেখো, এখানে যদি পাওয়ারটা এক্স না থাকে তাহলে ওটা দ্বিঘাত সমীকরণ হবে না। এ এর মান যদি আমি 2 করে দিই তাহলে দেখো -2 আর +2 কেটে যাবে, এখানে 0 হয়ে যাবে। 0 সঙ্গে -x যদি গুণ করা যায় তাহলে কি আবার এটা গোটা 0 হয়ে যাবে, তখন আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এটা কিভাবে বার করি? a minus 2 equal to 0, তাহলে b a সমান কত হবে? 2। তাহলে a এর মান কত হলে? 2 হলে, a এর মান কত হলে? 2 হলে ওটা আর 41 দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক আছে। আচ্ছা, 3 দাগেরটা কি হয়েছে? দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি কি হবে? ড্যাশ হয় ও অনুরূপ বাহুগুলো ড্যাশ হয়। আচ্ছা, এটা 3 দাগেরটা হবে দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলো সমান, একটা কি হয়? সমানুপাতি, বাহুগুলো সমানুপাতি হয়। সমানুপাতি যদি হয় তাহলে এটা কি হবে? হবে। তারপর 4 দাগেরটা বলেছে 3π/8 রেডিয়ান কোণটির সম্পূরক কোণের মান, সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? আচ্ছা, এটা যেহেতু বৃত্তীয়তে আছে তাহলে আমরা বৃত্ততে হিসাব করব। ঠিক আছে। তাহলে সম্পূরক মানে কি জানি? 180। তাহলে 180 সমান কত? পাই। তাহলে আমরা 180 থেকে যখন মাইনাস করছিলাম তখন কি করব? এখান থেকে পাই থেকে মাইনাস করে দেবো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 4 দাগেরটা এরকম করলেই হয়ে যাচ্ছে, যে পাই থেকে যেটা দেওয়া আছে আমরা মাইনাস করে দেবো। তাহলে পাই মাইনাস 3π/8, তাহলে এখান থেকে যদি বিয়োগ করি লসাগু 8 হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে? 8π মাইনাস 3π, তাহলে কত হচ্ছে? 5π/8, এটাই রেডিয়ান, তাহলে এটাই মান হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 5 জায়গাটা কি বলেছে? 5 জায়গাটা বলেছে একটি ঘনকের 6টি তলের ক্ষেত্রফল 2, 1, 6 বর্গ সেমি। ভালো করে বুঝবে অঙ্কটা, কারণ ঘনকের 6টা তল, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল, তার মানে কি? এটা আয়তন দেওয়া আছে। ঠিক আছে। ঘনকটা কি দেওয়া আছে? আয়তন। কিন্তু এখানে বলেছে আলাদাভাবে কি ঘনকের 6টি তলের ক্ষেত্রফল, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল যদি একত্রিত করা যায় তাহলে কি পাবো? আয়তন পাবো, তাই না? তাহলে এখানে কি করতে পারবো? কি ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব। যদি আমি বাহু এ ধরে নিই তাহলে এ কিউব সমান কত আসবে? 216, তাই তো আয়তন। তাহলে এ কিউব সমান এখানে কি হবে? 6 এর কিউব হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে 3 3 সরিয়ে দিই, এ এর মান কত পাবো? 6 পাবো। এটা হচ্ছে বাহু। তো তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? অতএব ঘনকের কর্ণ সমান কি হয়? ঘনকের কর্ণ হবে √3 ইন্টু বাহু, মানে কত? 6, তাহলে 6√3 হয়ে যাচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। ঘনকের কর্ণ হচ্ছে √3 ইন্টু বাহু, তার জন্য এটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে। তারপর একটা কি বলেছে দেখো, 6 দাগেরটা বলেছে a প্লাস a7 a8 b14 সংখ্যাগুলির গড় যদি 9 হয় তাহলে 2a প্লাস b এর মান কত? আচ্ছা, সবগুলোকে আমরা যোগ করে নিচ্ছি। a প্লাস 7 প্লাস a প্লাস 8 প্লাস b প্লাস 14 ইকুয়াল টু কত বলেছে? 9 বলেছে। 1 2 3 4 5 6, তাহলে এখানে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। বা দিয়ে আমি যদি করি একটা এ দুটা এ, তাহলে 2a b একটা b প্লাস
দেখো 14 আর 8 কত, 22, 22 আর 7 কত হয়ে যাবে 29, এটা 6, 6 9 54, বা দিয়ে 2a প্লাস বি, এটা প্লাসটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 54 মাইনাস 29, তাহলে বা দিয়ে কত আসছে অ্যান্সারটা 2a প্লাস বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 25 অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 6 দাগেরটা কত অ্যান্সার হচ্ছে 25। ঠিক আছে, তারপর চলো আমাদের 2 দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগের গুলো সত্য মিথ্যা বলেছে, চলো করি। আচ্ছা 3 দাগেরটা কি বলেছে, বলেছে চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়, অবশ্যই পরিবর্তিত হয়। সরল ক্ষেত্রে সরল সুদে কি হয়, যতটা আয় থাকে তার উপরে গোটা বছর যা বছর রাখো তার উপরে ডিপেন্ড চলবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয়, আমি যদি 100 টাকা দিই, পরের বছর আমার হয়ে গেছে 110 টাকা, কিন্তু তখন আর আসল 100 টাকা থাকবে না, তখন আসল হয়ে যাবে 110 টাকা, তার উপরে আবার চক্রবৃদ্ধি সুদ চড়বে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ হলে বছরে বছরে আসলটা কি হয়, চেঞ্জ হয়, তাহলে এটা কি হবে সত্য হবে, 1 দাগেরটা কি হয়ে যাবে সত্য। 2 দাগেরটা কি বলেছে, সাধারণ অনুপাতের মান ঋণাত্মক হতে পারে না, হতে পারে না, এটা মিথ্যা হবে, এটা কোনোদিনও হতে পারে। তারপরে বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজি হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস। আচ্ছা তোমাদের একটা চিত্র এঁকে দিই তাহলে বুঝতে পারবে। এরকম একটা ত্রিভুজ আছে, আর এখান থেকে যদি আমি একটা বৃত্ত এরকম অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে ব্যাস, তাহলে অবশ্যই কেন্দ্রবিন্দুগামী যদি ব্যাস থাকে অতিভুজ থাকে, তাহলে ওটা কি হয়ে যাবে ব্যাস হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাবে সত্য। ঠিক আছে, তারপরটা কত বলেছে দেখো, যদি সাইন এ প্লাস সাইন বি এরকম যদি হয় ইকুয়াল টু 2, তাহলে আমাদের মান বার করতে বলেছে। আচ্ছা দেখো, সাইন এ প্লাস সাইন বি সমান 2 যদি হয়, তাহলে কোসেক এ প্লাস কোসেক বি ইকুয়াল টু 1/2 হবে। আচ্ছা মানটা বার করে দেখি তাহলে বলতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস সাইন বি সমান কত বলে দিয়েছে 2। আচ্ছা আমরা জানি কি সাইনের সর্বোচ্চ মান কত হবে, ম্যাক্সিমাম মান 1 হবে, 1 এর বেশি কিন্তু হওয়া যাবে না, কিন্তু কম হতে পারে। আমি যদি সাইনের মান সর্বোচ্চ মান 1 ধরি, আর সাইনের মান কি হচ্ছে, সাইন এর মান হবে সর্বোচ্চ 1, তাহলে 1 আর 1 কি হয়ে যাবে 2 হয়ে যাবে। আমি যদি সাইন এ এর মান 1 নিই আর সাইন বি এর মান কম ধরি, তাহলে কি দুটোর যোগফল কিন্তু 2 হচ্ছে না। তার জন্য এটাকে প্রযোজ্য করার জন্য আমরা কি ধরলাম, সাইন এ সমান 1 আর সাইন বি সমান 1, কারণ এই দুটোই হলো সর্বোচ্চ পাওয়ার, এর থেকে বেশি পাওয়ার সংখ্যা আমরা নিতে পারবো না। ঠিক আছে, এটা পেলাম। তাহলে এখানে সাইন এ সমান কি আসবে 1 কার মান, তাহলে সাইন 90 এর মান, তাই তো সাইন 90। সেম এখানে সাইন বি সমান কত হবে, সাইন 90। তাহলে উভয় পক্ষে আমি সাইন কেটলে ই এর মান কত 90 ডিগ্রি, আর বি এর মান কত হবে 90 ডিগ্রি। তাহলে এখানে আবার মানটা বসাচ্ছি। এখানে মনে রাখো কোসেক কি বলেছে, কোসেক এ প্লাস কোসেক বি, তাহলে এখানে কোসেক এ এর মান কত, কোসেক 90 যোগ কোসেক কি হয়ে যাবে 90, তাহলে উভয় পক্ষে 1 + 1 = কি হবে 2, কিন্তু আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে 1/2, তাহলে এটা কি হয়ে যাচ্ছে মিথ্যা হয়ে যাবে। 4 দাগেটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাচ্ছে। তারপরে দেখো চোঙের আয়তন তার ব্যাসার্ধ উচ্চতার সঙ্গে যৌগিক হয়ে থাকবে, এটা সত্য হবে। চোঙের আয়তনটা কি থাকবে, তার উচ্চতা ও ব্যাসার্ধের সঙ্গে যৌগিক হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে সত্য হবে। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে কোন পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় মধ্যম সংখ্যাগুরু মান সমাপতিত হলে উক্ত বিভাজনটি বিপ্রতিসম বিভাজন বলে না, এটা প্রতিসম বিভাজন বলা হয়, বিপ্রতিসম না, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এটা মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তারপর 4 দাগের গুলো কি বলেছে, 4 দাগেরটা বলেছে কি বার্ষিক 7 ভালো করে বুঝো, বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। অন্তর মানে বিয়োগফল নির্ণয় করি। তাহলে একবার আমাকে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে আর একবার সরল সুদ বার করতে হবে, তারপর ওখান থেকে মাইনাস করতে হবে। আচ্ছা চলো অঙ্কটা করি তাহলে। তাহলে এখানে কত নম্বর হবে, 4-এর 1 দাগেরটা। ঠিক আছে, তাহলে আমরা সুদ সমান যদি ডাইরেক্ট বার করি, আমরা চক্রবৃদ্ধি সুদ আমরা ডাইরেক্ট বার করছি। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের আমরা এমনি ফর্মুলা মানে সমূল চক্রবৃদ্ধির সুদের ফর্মুলা কি ছিল আমাদের, পি ইন্টু 1 প্লাস আর বাই, তাই তো। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু কত হতো, এন হতো, তাই তো। আর যদি আমি শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ বার করি তাহলে আসলটা এখান থেকে মাইনাস, তাহলে মাইনাস পি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আমরা যদি সমূল চক্রবৃদ্ধি বার করি তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন, কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ শুধুমাত্র বার করি আসলটা বাদ দিয়ে দিই তাহলে মাইনাস আসল। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যান্সার বসাচ্ছি। তাহলে কত হচ্ছে, পি এর মান 12,000 দেওয়া আছে, তাহলে এখানে 1 প্লাস কি দেওয়া আছে 7.5 বাই 100, এন এর মান 2 বছর আর এখানে 12 বছর, 12,000। তাহলে এখানে দেখো, এখান থেকে যদি দশমিকটা তুলি তাহলে এখানে 0 হয়ে যাবে, কাটাকাটি 3 আর এখানে কত হয়ে যাবে 4, 40 এরকমই তো হচ্ছে। তাহলে 12,000 গুণিত কত হয়ে যাবে, 40 আগে 40 আর 3 43 বাই কত হয়ে যাবে 40 হয়ে যাবে, কবার 2 বার। তাহলে একবারে এখন লিখছি না, স্কোয়ার রেখে দিলাম আর মাইনাস 12,000। আমি দুটো থেকে উভয় থেকে দেখো 12,000 টাকা আমি কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে 43 বাই 40 স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো মান বার করা যাবে, 12,000 কিন্তু পেয়ে গেলাম। আমি হরগুলির যদি লসাগু করা যায়, আচ্ছা তার আগে একটু আর কাজ করে নি, কি এটা সমান কত হয়ে যাবে, 43 স্কোয়ার যদি করি তাহলে 1849 আর বাই এটা কত হয়ে যাবে 40 1600 হয়ে যাবে, মাইনাস 1 দ্বিতীয় বন্ধনী। তাহলে এখান থেকে একটা মান বার করবো 12,000, তাই তো 12,000 এই পাশটায় আসে কত, হরগুল লসাগু আসে 1600, তাহলে এখানে কত 1849 মাইনাস 1600, তাহলে কত হবে 12,000 গুণিত 249 বাই 1600। আমি যদি কাটাকাটি করি, দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে 8 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হয়ে যাচ্ছে 15 হয়ে যাবে, আর এখানে 8 দুনা 16, তাহলে কত থাকছে, এটাকে সঙ্গে এটাকে গুণ করে যায়, তোমরা ক্যালকুলেশন করবে, কিন্তু আমি ক্যালকুলেটর ইউজ করে নিয়েছি। তাহলে এখানে কত হচ্ছে 37.35 বাই 2 যদি হয় তাহলে এখানে কত হচ্ছে 1867.5। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের আর কি বার করতে হবে, সরল সুদ বার করতে হবে। তাহলে সরল সুদ দেখো আমরা বার করছি, কত হবে আই ইকুয়াল টু পি আর টি বাই কত হবে 100। তাহলে আমরা যদি মান বার করতে যাই তাহলে কি হবে, আই ইকুয়াল টু পি এর মান কত 12,000 ইন্টু আর এর মান 7.5 ইন্টু টি এর মান কত বলে দিয়েছে 2 বলে দিয়েছে, বাই কত হয়ে যাবে 100। দশমিকের জন্য এখানে শূন্য, তাহলে 3টা শূন্য কেটে গেল, উপরেরটি যদি আমরা গুণ করতে যাই তাহলে কত আসছে 1800 আসছে। ঠিক আছে, তাহলে এটা সরল সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ, এটা সরল সুদ, তাহলে এদের অন্তর কত হবে, অতএব অন্তর মাইনাস করে দিই 18,675 পয়েন্ট এখানে আছে, হ্যাঁ এখানে পয়েন্টটা দেওয়া আছে, মাইনাস 1800, তাহলে কত হয়ে যাবে 67.5 এত টাকার অন্তর হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। কি করলাম, যেহেতু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বার করতে বলেছিল তার জন্য চক্রবৃদ্ধি সুদ বার করলাম আর সরল সুদ বার করলাম, তাহলে দুটো থেকে মাইনাস করলে আমাদের অন্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, 4 দাগের 1-এরটা কমপ্লিট। তারপর 4-এর 2-এরটা কি বলেছে, 4-এর 2-এরটা বলছে এ বি ও সি একত্রে একটা ব্যবসা শুরু করলো, মূলধনের 1-এর 2 অংশ
এ আর 1/3 বি আর অবশিষ্ট সি কে দিল, তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত কত? তাহলে মূলধনের অনুপাতটা যদি আমরা সাজাতে পারি তাহলে লভ্যাংশ অনুপাত কি সমান হবে? আমরা জানি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কি হবে? সমান হবে। তো দেখো আমরা করি, তাহলে কত হবে লভ্যাংশের অনুপাত? আমরা বার করে নিচ্ছি একবারে, বা মূলধনের অনুপাত দিয়ে লিখলে হয়ে যাবে। এখানে যেহেতু আমাদের মূলধনের অনুপাত দেওয়া আছে তাহলে মূলধনের অনুপাতটাই বার করছি। মূলধনের অনুপাত এ কত? 1/2, তাই তো। বি 1/3 আর সি কত? বাকিটা। তাহলে টোটাল অনুপাত কত? 1 হচ্ছে, 1 থেকে বাকি এই দুটার যোগফল বিয়োগ করলে বাকিটা থেকে যাচ্ছে। তাহলে কি হবে? 1/2, এটা দ্বিতীয় বন্ধ দিচ্ছি, 1/2 প্লাস 1/3। তাহলে 1/2 অনুপাত 1/3 অনুপাত, এখান থেকে যদি আমরা মান বার করতে চাই তাহলে কত আসবে? এরকম আসবে 1 মাইনাস, এটা দুটো যদি যোগ করি তাহলে হরগুলো সব 6 হচ্ছে, তাহলে এখানে 3 আর 2, তাহলে 5/6 হয়ে যাচ্ছে। 1/2 অনুপাত 1/3 অনুপাত, তাহলে এখান থেকে যদি আমি করতে 6 কে 6 5 1/6 আসছে, তাই তো। 1/6 অনুপাত আসছে, কিন্তু এখনো ভগ্নাংশতে আছে। আর আমরা ভগ্নাংশ দশমিক, এই ভগ্নাংশকে অনুপাত থেকে তুলতে পূর্ণ সংখ্যাতে নিয়ে আসি, তাহলে কি করতে হয়? হরগুলির লসাগু। তাহলে হরগুলির লসাগু কত হচ্ছে বলতো? 6, কিন্তু হরগুলির লসাগু হচ্ছে। আমরা কাজ কি, প্রত্যেকটা অনুপাতকে ওই লসাগু দিয়ে গুণ করে দেবো। তাহলে 1/2 গুণিত 6 অনুপাত 1/3 গুণিত 6 অনুপাত 1/6 গুণিত 6, তাহলে 2 3, তাহলে এটার মান কত? 3 হয়ে যাচ্ছে। 3 2, তাহলে এটা 2, 6 6 কত হচ্ছে? 1। এটা হচ্ছে মূলধনের অনুপাত। আর আমরা কি জানি? মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাতের সমান। তাহলে আমাকে কি চেয়েছে? লভ্যাংশের অনুপাত, তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত কত? তাহলে মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। অতএব লভ্যাংশ বন্টনের অনুপাত তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত কত হবে? 3:2:1। এটা হয়ে গেল অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, 2 দাগেরটা হলো। 3 দাগেরটা বলেছে কে এর মান কত হলে 2x² + 3x + k = 0 দীঘার সমীকরণ বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এটা খুব সহজ অঙ্ক। বাস্তব আর সমান হওয়ার শর্ত কি? কি নিরূপক ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাহলে নিরূপক মানে কি? b² - 4ac ইকুয়াল টু কত হবে? 0 হতে হবে। তাহলে সমীকরণটা আমাদের কি দেওয়া ছিল দেখো, এখানে b² মানে কি হচ্ছে? 3, b² মানে 3, আর 4, এ মানে কি 2, আর সি মানে কে। ঠিক আছে, তাহলে এগুলো মানটা আমরা বসাবো শুধু। তাহলে b² সমান আমরা কি বার করলাম? 3 এর স্কোয়ার মাইনাস 4, এর মান 2 আর সি এর মান কে পেলাম, ইকুয়াল টু কত? 0। এটা 9 মাইনাস 4 2 8 কে ইকুয়াল টু কি হবে? 0। তাহলে এখানে দেখো প্লাস 9 আছে, উপরে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। উভয় পক্ষে মাইনাস মাইনাস কেটে গেল, কে এর মান কত হবে? 9/8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা 3 দাগের অ্যান্সারটা হয়ে গেল। তারপর 4 দাগে কি বলেছে? 4 দাগে বলেছে 1/x ভার্সাস 1/y হলে প্রমাণ করি x³ ভার্সাস y, x³ ভার্সাস y² x + y হবে। আচ্ছা, এটা খুব একটু আলাদা অঙ্ক দিয়েছি, দেখো 4 দাগেটা তাহলে কি বলেছে? 1/x ভার্সাস 1/y, এটা যদি হয় তাহলে আমাদের x³ থেকে মান বার করতে বলছে। আচ্ছা, এখানে একটু দেখে নাও। তাহলে এখানে আমরা মান বার করি, y এর মানটা বার করে নিচ্ছি। তাহলে 1/x আমি যদি ভ্যারিসাস তুলি তাহলে এটা ইকুয়াল টু, আর k হবে, তাহলে একবারে গুণ করে ky বসিয়ে দিলাম। তাহলে y এর মান যদি আমরা বার করি তাহলে y সমান কি হচ্ছে? kx হচ্ছে। এটা হলো আমাদের y এর মান বার করে রাখলাম। এবার আমাদের অনুপাতটা কি বলেছে? এই
ভেদটা কি বলেছে, এখানে বলেছে এক্স কিউব ভ্যারিসাস কত বলেছে ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি করব, অনুপাতকে আমরা ডিভাইডেড হিসাবে লিখতে পারবো। তাহলে আমরা যদি এটাকে লিখি এক্স কিউব বাই ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এভাবে লিখতে পারবো। কিন্তু এবার কি করবো, আমরা ওয়াই এর মানটা শুধু বসাচ্ছি। তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ার মানে কি কে কিউ, ওয়াই স্কোয়ার মানে কে স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে কে স্কোয়ার এক্স এর স্কোয়ার। সেম এখানে এক্স বসে গেল, প্লাস ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান হয়ে যাচ্ছে কে আর এক্স, এটাই তো। দেখো উপরে এক্স কিউব বাই নিচে কত হবে কে স্কোয়ার এক্স স্কোয়ার, এই দুটো থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়েছে ওয়ান প্লাস কে। তাহলে পরের লাইনটা দেখো, এটা আর এটা কেটে যাবে, তাহলে ওয়ান বাই কি থাকছে, ওয়ান বাই থাকছে কে স্কোয়ার ওয়ান প্লাস কে। এটা গোটা একটা কি বলতো, ধ্রুবক না, এটা গোটা একটা ধ্রুবক। কি সম্পর্ক পেলাম আমি, এটা থেকে এটা পেলাম। তাহলে মানে ওয়াই কিউব বাই এক্স কিউব, সরি এক্স কিউব বাই ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা পেলাম। তাহলে এটা গোটায় যদি একটা ধ্রুবক হয়, তাহলে এটা উপরে পাঠিয়ে দিচ্ছি এক্স কিউব ওয়ান বাই কে স্কোয়ার ওয়ান প্লাস কে ইন্টু কি হয়ে যাবে ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটাই তো হচ্ছে। এবার দেখো এটা গোটা একটা ধ্রুবক আর প্লাস, তাহলে এক্স কিউব আমি ধ্রুবক আর প্লাস দিয়ে তুলে দিই, তাহলে আমরা কি ভ্যারিয়েন্স লিখতে পারবো, কি হচ্ছে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তারপর চলো 5 দাগে কি বলেছে। 4-এর 5 দাগে, 4-এর 5 দাগের বলছে কি 10 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি হলো, কেন্দ্র থেকে জ্যাটি দূরত্ব কত। ভালো করে বুঝে নাও একবার। এটা একটা বৃত্ত, ঠিক আছে। তাহলে এখানে একটা জ্যা বলে দিয়েছে এ বি জ্যা, কেন্দ্র থেকে ও বিন্দু কেন্দ্র থেকে, আর এখানে বলে দিয়েছে এটা একটা ব্যাসার্ধ। তাহলে মান ছয় দাগেরটা কি বলেছে, বলেছে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবি বিসি ও সি এ বাহুকে যথাক্রমে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এপি সমান 4 সেমি, বি কিউ সমান 5 সেমি আর সি আর সমান 6 সেমি হলে এবিসি ত্রিভুজের পরিসীমা নির্ণয়। আচ্ছা, ত্রিভুজের পরিসীমা নির্ণয় করলে আমরা 3টা বাহুর মান জানলে পরিসীমাটা বার করা যাবে, কারণ 3টা বাহুর যোগফল করলেই পরিসীমা পেয়ে যাব। এরকম একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের যেহেতু বলে দিয়েছে অন্তর্বৃত্ত, তাহলে এটা একটা অন্তর্বৃত্ত ত্রিভুজের, তাই তো। তাহলে এখানে নাম দিয়ে দিই এ বি, এটা সি, পি কিউ আর, ঠিক আছে, এগুলো স্পর্শক, মাঝখানে বিন্দু হয়ে যাচ্ছে ও। তো এখানে দেখো একটা নিয়ম আছে, মনে রাখবে, স্পর্শকের একটা সূত্র আছে কি স্পর্শকগুলি যখন ছেদ করে কোনো একটা সরলরেখাকে বা কোনো বৃত্তকে ছেদ করে যখন যাবে, তখন সামনে যদি কোনো বিন্দুতে মিলিত হয়, তাদের এই যে স্পর্শকের বাড়তি অংশগুলো থাকে, এরা পরস্পর কি হবে, সমান হবে।
ঠিক আছে, তাহলে এখানে পি বি আর পি কিউ এগুলো সমান হবে, এ পি এ আর সমান হবে, কিউ সি কিউ আর সি সমান হবে। তাহলে এই কথাগুলো আমরা শুধু লিখবো, এ পি সমান এ আর, আর কি পাবো এখানে পি বি সমান বি কিউ, আর একটা আছে কিউ সি সমান কি হচ্ছে আর সি। এদের প্রত্যেকটা মান দেওয়া আছে, এটা 4 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, আর এটা 6 দেওয়া আছে। এবার আমরা যদি পরিসীমা বার করি তাহলে এ বি প্লাস বি সি প্লাস এসি, তাই তো। তাহলে এ বি মানে কি, এ বি মানে এ পি আর পি বি, তাহলে এ পি মান কত 4 আর পি বি মান কত 5, তাহলে কত হয়েছে 9 হয়ে যাচ্ছে। তারপরে বিসি মানে কি বি কিউ, তাহলে বি কিউ 5 আর কিউ সি মানে 6, তাহলে কত হয়েছে 11, যোগ এসি মানে কি হচ্ছে এ আর 4 আর আর সি হচ্ছে 6, তাহলে কত হচ্ছে 10, তাহলে কত হচ্ছে টোটাল 30 হচ্ছে অ্যান্সার 6 দাগের। আচ্ছা 7 দাগের অ্যান্সারটা কি বলেছে, 7 দাগেরটা বলেছে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত, ও বি সমান 6 সেমি, ও ডি সমান 8 সেমি এবং ও এ সমান 5 সেমি হলে ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ও সি এর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, দেখো এটা একটা মেথড আছে, ঠিক আছে। মেথডটা কি, যদি কোনো আয়তক্ষেত্র থাকে, ঠিক আছে, যদি আয়তক্ষেত্র থাকে তাদের কর্ণ এরকম যদি হয়, তাহলে এ বি সি ডি, এটা ও যদি ধরি তাহলে ও এর যোগফল মানে বর্গের যোগফল আর ও সি বর্গের যোগফল, এই দুটার বর্গের যোগফলটা এই দুটার বর্গের যোগফলের সমান হবে, এটা হচ্ছে মেথড। তাহলে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এখানে যদি মান বসাই তাহলে এটা কত দেওয়া আছে 5 প্লাস ও সি আমাদের মান বার দরকার, তাহলে 6 স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার, তাহলে এখানে মান কত হচ্ছে 25 যোগ ও সি স্কোয়ার সমান কত হবে 36 যোগ 64, বা দিয়ে ও সি স্কোয়ার সমান কত, এখানে 100 আছে, এটা এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে বা দিয়ে ও সি সমান কত হবে √75। তাহলে 75 কে যদি আমরা বর্গমূল করে দেখবে এরকম পাবো, এটা পাচ্ছি আমরা এরকম 3 গুণিত 5 গুণিত 5, তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে গেল আর √3 থেকে গেল, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ওসি সমান 5√3। তারপরে 8 দাগেরটা কি বলেছে, 8 দাগেরটা বলেছে a প্লাস বি ইকুয়াল টু 90 হলে দেখাও যে a প্লাস tan a আর tan b সমান কোসেক। আচ্ছা a প্লাস বি সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে a সমান কত হবে 90 মাইনাস বি, এটা আমরা জানলাম। দেওয়া আছে কত লেফট হ্যান্ড সাইড আমরা যদি প্রমাণ করি 1 প্লাস tan a বাই tan b, ঠিক আছে। তাহলে 1 প্লাস tan a এর মান কত 90 মাইনাস বি, বাই নিচে কি আসবে tan b, তাহলে 1 প্লাস এটা যদি পুরো কোণে ভাঙি তাহলে cot b চলে আসবে বাই tan b, 1 প্লাস cot b থেকে গেল, এটা 1 বাই tan মানে কি cot, তাহলে cot b, তাহলে 1 প্লাস cot স্কোয়ার b সমান কি আসবে cosec স্কোয়ার b, এটা প্রমাণিত, ঠিক আছে। এটা হচ্ছিল আমাদের 7 এর অ্যান্সারটা। 8 এর অ্যান্সার 9 দাগের কি বলেছে, 9 দাগেরটা বলেছে ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 হলে মাটি থেকে কত উঁচুতে ঘুড়িটি আছে। আচ্ছা এরকম একটা চিত্র আছে, এখানে ঘুড়ি উঠছে, এটা ভূমি অনুভূমি ভূমি, এটা সি, এই যে এ সি মানে অতিভুজ, সুতোটা দৈর্ঘ্য দেওয়া আছে 20√3 আর আমাদের এটা দরকার, এটা কোনটা বলে দিয়েছে 60, তাহলে এটা অতিভুজ আর এটা লম্ব, এটা ভূমি হচ্ছে, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি ইকুয়াল টু কি হবে এ বি বাই এ সি, তাই তো। তাহলে সাইন 60 এর মান কত √3/2 ইন্টু কি হবে এ বি বাই এ সি এর মান কত 20√3, 2 10 বাদে এ বি সমান √3 গুণ করলে কত হবে 3 হবে 3.30, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ বি এর মান হচ্ছে 30 মিটার।
10 দাগেরটা কি বলেছে? 10 দাগেরটা বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে কত? 1:2 দেওয়া আছে। দুটি লম্ববৃত্তাকার চোঙের অনুপাত দেওয়া আছে 1:2 আর ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:5 হলে বলছে তাদের আয়তনের অনুপাত কত হিসাব করতে বলেছে। আচ্ছা, আমরা জানি তাদের আয়তন কি? আয়তন মানে পাই আর এইচ, তাহলে R1 H1 ধরে নিচ্ছি, এই পাই আর স্কোয়ার এইচ, তাহলে নিচেটা কি হবে? পাই আর স্কোয়ার H2, তাহলে দুটো যেহেতু আছে তার জন্য R1 R2 ধরে নিলাম, ঠিক আছে চোঙ। তাহলে এখান থেকে পাই পাই যদি কেটে দেয় তাহলে R1 R2 তার হোল স্কোয়ার ইন্টু H1 H2 এভাবে লেখা হবে। এবার পরে একটা কথা বলেছি কি ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে ভূমির পরিধি মানে কি বলতো? পরিধি হচ্ছে 2 পাই আর, যেহেতু দুটো আছে তার জন্য R1 2 পাই R2, তাহলে এটা 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 সমান দেওয়া ছিল কত? 1:2 ছিল, তাই না? 3:5 দেওয়া আছে, তার 3:5, তাহলে R1 R2 সমান কত পেলাম? 3/5। এই মানটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 3/5 তার স্কোয়ার ইন্টু H1 আর H2 এর মান দেওয়া আছে 1:2 দেওয়া আছে, তাহলে এখানে 9/25 গুণিত 1/2 9/50, এটা হচ্ছে 11 দাগের অ্যান্সার। আচ্ছা দেখো তারপরে এই 10 দাগের 11 দাগ কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 198 ঘন সেমি, শঙ্কুটি লম্ব উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 7 গুণ হলে তির্যক উচ্চতা কত হবে? চলো তাহলে অঙ্কটা করি। তাহলে এখানে যদি এরকম হয় 11 দাগেরটা বলেছে উচ্চতাটা ব্যাসার্ধের 7 গুণ, তাহলে ব্যাসার্ধে আর হয় তাহলে 7 গুণ, শঙ্কুর আয়তন সমান কত হবে? শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 শঙ্কুর আয়তনের মান দেওয়া আছে 198 আর 1/3 বসে গেল, পায়ের মান 22/7 ইন্টু আর এর মান আর এর মান, তাই না? আর স্কোয়ার আছে ইন্টু এইচ এর মান কত? 7R, তাহলে 7R বসে 7 তাহলে এখানে পাচ্ছি 198 আর 22/3 আর কিউব, তাহলে বাদে ঘুরিয়ে যদি আমি লিখি এরকম করে কি আর কিউব সমান 198, এটাকে যে পারে পাঠাই তাহলে গুণিত 3/22 হয়ে যাচ্ছে, তাহলে 22 কে 9 দিয়ে, তাহলে আর কিউব সমান কত? 27 আসছে, তাহলে বাদে আর কিউব সমান একে যদি কিউব আকারে লিখি তাহলে কত হয়ে যাবে? 3 এর কিউব হয়ে যাবে, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? 3 হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপর 11 দাগেরটা কি বলেছে দেখো, 12 দাগেরটা, 12 দাগে কি বলেছে? 12 দাগে বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো 6 8 10 12 13 এক্স, 6 8 10 12 13 আর এক্স। আচ্ছা এদের গড় মানে কত? 1 2 3 4 5 6, ঠিক আছে, গড় পেয়ে গেলাম। আর মধ্যমা সমান হলে তাহলে এক্স এর মান কত? মধ্যমা কিভাবে বার করব? প্রথম শেষ দ্বিতীয়, শেষ থেকে দ্বিতীয়, তাহলে যদি যুগ্ম হয় তাহলে মাঝে দুটো সংখ্যা বাই ডিভাইডেড 2, আর যদি সিঙ্গেল থাকে তাহলে ওটাই অ্যান্সার হবে। তাহলে এখানে যেহেতু যুগ্ম আছে তাহলে 10 + 12 ডিভাইডেড 2, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 49 প্লাস এক্স, আর এখানে বাই 6 ইকুয়াল টু এখানে হচ্ছে 22/2, তাহলে 11 হয়ে যাচ্ছে। তাহলে 49 প্লাস এক্স ইকুয়াল টু 11 হয়। আচ্ছা 6 11 66 হয়ে যাচ্ছে, এখানে গুণ কোনাকুনি গুণ করে নিচ্ছি, তাহলে এক্স এর মান কত হবে? 66/49, বা এক্স সমান কত হবে? 17। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করছি বুঝতে পেরেছো।